বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে এসএসসি রসায়ন অধ্যায় 6, মোলের ধারণা ও রাসায়নিক গণনা, লেকচার 6। এই অংশে আজকে আমি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়াবো। এদের একটি হচ্ছে যৌগে মৌলের শতকরা সংযুতি বলতে কি বুঝো। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে সালফিউরিক অ্যাসিড যৌগে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি নির্ণয় করো। আসো এই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পড়তে চেষ্টা করি। আমি তোমাদেরকে এখন বোর্ডে নিয়ে যাচ্ছি। দেখো, বোর্ডে লিখে রেখেছি এসএসসি রসায়ন অধ্যায় 6, মোলের ধারণা ও রাসায়নিক গণনা, লেকচার 6। আমাদের প্রথম প্রশ্ন, যৌগে মৌলের শতকরা সংযুতি বলতে কি বুঝো। 2 নম্বর প্রশ্ন, সালফিউরিক অ্যাসিড যৌগে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুতি নির্ণয় করো। তো আমি প্রথমে 1 নম্বর প্রশ্নের উত্তরটি লিখছি। দেখো, 1 নম্বর, কোন যৌগে দেখো কোন যৌগের 100 গ্রাম এর মধ্যে, দেখো কোন যৌগের 100 গ্রামের মধ্যে কোন মৌলের যত গ্রাম থাকে, যত গ্রাম থাকে তাকে উক্ত মৌলের শতকরা সংযুতি বলে। মৌলের শতকরা সংযুতি ইকুয়াল টু মৌলের শতকরা সংযুতি ইকুয়াল টু হবে, দেখো নিচে হবে যৌগের আণবিক ভর, উপরে হবে মৌলের পারমাণবিক ভর, ইনটু, এখানে একটা পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে, পরমাণুর সংখ্যা। এখানে অবশ্য জায়গা হচ্ছে না, দেখো এটা একটু এইভাবে লিখি, একটু এইদিকে লিখি, তাইলে মৌলের শতকরা সংযুতি ইকুয়াল টু হবে, দেখো নিচে হবে যৌগের আণবিক ভর, এখানে হবে মৌলের পারমাণবিক ভর, যে মৌলটার শতকরা সংযুক্তি নির্ণয় করব তার মৌলের পারমাণবিক ভর, ভর। এরপরে দেখো
ইন্টু পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা ইন্টু 100, আর এই জায়গায় চিহ্নটা দেব পার্সেন্টেজ। দেখো আমি মৌলের শতকরা সংযুতি লেখার যে নির্ণয় করার যে সূত্রটা সেটা লিখেছি, মৌলের পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা ইন্টু 100 ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর, এরপর দেখো পার্সেন্টেজ। আমি বলি কোনো যৌগের 100 গ্রাম নেবে, এই 100 গ্রামের মধ্যে কোনো একটি মৌল যদি 30 গ্রাম থাকে তাহলে বলতে হবে ওই মৌলের শতকরা সংযুক্তি হচ্ছে 30%। কোনো একটি যৌগে 100 গ্রামের মধ্যে যদি মনে করো হাইড্রোজেনের পরিমাণ থাকে 40 গ্রাম তাহলে এটার শতকরা সংযুক্তি হবে 40%। অর্থাৎ কোনো একটা যৌগের 100 গ্রামের মধ্যে কোনো একটা মৌল যত গ্রাম থাকবে তার ওই তত গ্রামটাকেই বলা হবে উক্ত মৌলের শতকরা সংযুক্তি। দেখো কি লিখেছি আমরা, কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মৌলের যত গ্রাম থাকে তাকে উক্ত মৌলের শতকরা সংযুতি বলে। তুমি যদি শতকরা সংযুতি বের করতে চাও, যেমন দেখো এই যে আমি পানির শতকরা সংযুতি বের করতে চাই H2O, তো প্রথমে আমাকে এটার আণবিক ভর বের করতে হবে। কিভাবে দেখো, হাইড্রোজেন হচ্ছে 1 ইন্টু 2, কারণ দুইটা হাইড্রোজেন পরমাণু আছে, আর অক্সিজেন হচ্ছে 16, তাহলে কত আসে 18 হবে। তাহলে আমি এখানে যৌগের আণবিক ভর 18 বসাবো। এখন যদি আমি হাইড্রোজেনের শতকরা সংযুতি বের করি, মৌলের জায়গায় এখন আমাকে হাইড্রোজেন লিখতে হবে। হাইড্রোজেনের শতকরা সংযুতি ইকুয়াল টু হবে হাইড্রোজেনের পারমাণবিক ভর, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 ইন্টু পরমাণুর সংখ্যা হচ্ছে 2, তাহলে 2 ইন্টু 100 ডিভাইডেড বাই হবে 18। তখন ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হবে এটা রেজাল্ট। ঠিক এমনিভাবে যদি অক্সিজেনের বের করতে হয়, অক্সিজেনের শতকরা সংযুক্তি ইকুয়াল টু অক্সিজেনের পারমাণবিক ভর, এখানে লিখবো 16 ইন্টু পরমাণুর সংখ্যা, যেহেতু অক্সিজেন আছে একটা তাহলে 1 ইন্টু 100 ডিভাইডেড বাই এই জায়গায় হবে 18। ব্যাস হয়ে গেল। এইভাবে আমরা যৌগের মধ্যে কোনো মৌলের শতকরা সংযুতি নির্ণয় করতে পারি এই সমীকরণটি দিয়ে। তাহলে সংখ্যাটা কি, কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মৌলের যত গ্রাম থাকবে সেই সংখ্যাটিকে উক্ত মৌলের শতকরা সংযুক্তি বলে। তাহলে আমি শেষ করছি, কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মৌলের যত গ্রাম থাকে তাকে উক্ত মৌলের শতকরা সংযুক্তি বলে। মৌলের শতকরা সংযুক্তি ইকুয়াল টু মৌলের পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা ইন্টু 100 যৌগের ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর, তারপরে পার্সেন্টেজ চিহ্নটা থাকবে। মুছে ফেললাম, 1 নাম্বার আমাদের কমপ্লিট, মুছে ফেললাম। এবার চলে যাব আমরা 2 নাম্বারে, সালফিউরিক অ্যাসিড যৌগে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুতি নির্ণয় করো। তো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর আমাদের লাগবে, এরপরে আমরা ওই সূত্রটা দিয়ে সবগুলোর শতকরা সংযুতি নির্ণয় করে ফেলবো। আসো আমরা প্রথমে লিখব, আমরা জানি, দেখো 2 নাম্বার সমাধান করছি। 2 আমরা জানি মৌলের শতকরা সংযুতি ইকুয়াল টু, এখানে হবে 100, এখানে হবে যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর, উপরে হবে মৌলের পারমাণবিক ভর, মৌলের পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা ইন্টু পরমাণুর সংখ্যা ইন্টু 100, এরপর এই জায়গায় চিহ্ন হবে পার্সেন্টেজ চিহ্ন, আর নিচে হবে যৌগের আণবিক ভর। অতএব দেখো, অতএব এখন না, আমরা করব কি, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর প্রথমে H2SO4 এর আণবিক ভর ইকুয়াল টু আমাদের প্রথমে ওই যৌগটার আণবিক ভরটা বের করে নিতে হবে। দেখো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, তো হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 ইন্টু 2 কেন, ওই যে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা 2 প্লাস সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32 প্লাস, এরপর দেখো অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16
ইন্টু 4 ইকুয়াল টু হবে 98। ক্যালকুলেটারে যখন তোমরা কাউন্টিং করবে তখন দেখা যাবে 98 পাবে। তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98। এবার আমরা বের করে ফেলবো, দেখো একটা একটা করে এবার বের করব। দেখো অতএব H2SO4 যৌগে হাইড্রোজেন, যেহেতু প্রথমে হাইড্রোজেন আছে এই জন্য আমরা হাইড্রোজেনটা বের করছি। যৌগে হাইড্রোজেন এর শতকরা সংযুতি ইকুয়াল টু হবে, নিচে হবে 98, কারণ সমীকরণ অনুসারে যৌগের আণবিক ভর তো কত 98। এরপর হচ্ছে মৌলের পারমাণবিক ভর, তো আমরা কার হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 ইন্টু কয়টা হাইড্রোজেন পরমাণু আছে, পরমাণুর সংখ্যা কয়টা আছে যৌগটার মধ্যে, 2টা, 2 প্লাস দেখো এই পরমাণুর সংখ্যা মানে যৌগটার মধ্যে ওই মৌলটা যতটা পরমাণু আছে যে 2, এরপর দেখো ইন্টু দিয়ে এটা 2 ইন্টু দেখো এই যে মৌলের পারমাণবিক ভর 1, হাইড্রোজেন যেহেতু এটা 1 ইন্টু পরমাণুর সংখ্যা, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কয়টা 2টা, ইন্টু এরপরে 100 এরপরে পার্সেন্টেজ ইকুয়াল টু হবে এটা আমি হিসাব করে রেখেছি কত সেটা বলছি। এটা আসে হচ্ছে 2.04%। এই যে 2.04%। তাহলে সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি কত, 2.04%। আমরা এটা মুছে ফেলবো, এখন বের করে ফেলেছি, এরপরে বের করব, মুছে ফেললাম, জায়গা নেই যেহেতু মুছে ফেলবো। এই যে দেখো এরপরে লিখব হাইড্রোজেনের পর হচ্ছে অক্সিজেন। দেখো সালফিউরিক অ্যাসিড যৌগে H2SO4 যৌগে অক্সিজেন এর শতকরা সংযুতি ইকুয়াল টু, নিচে হবে 98, উপরে হবে দেখো আচ্ছা অক্সিজেনে বের করে ফেলতেছি, আচ্ছা যাক অসুবিধা নেই, সালফিউরিক অ্যাসিড যোগ অক্সিজেনের এটা আমি আর মুছবো না। আচ্ছা সিরিয়ালি বের করি, হাইড্রোজেন সালফার অক্সিজেন, তাহলে আমরা এখানে অক্সিজেন না দিয়ে সালফার দিচ্ছি, কারণ যেহেতু সিকোয়েন্স অনুসারে সালফার আছে তাই সালফারটা বের করে ফেলতেছি। এখন যে অক্সিজেন বের করলে হবে না তা না, কিন্তু যে কোনোটাই তুমি আগে বের করতে পারো, মানে আমাদের হিসাব রাখতে সুবিধা হবে। হাইড্রোজেন বের করে ফেলেছি, এখন সালফার বের করব। সালফিউরিক অ্যাসিড যৌগে সালফারের শতকরা সংযুক্তি, তাহলে দেখো কি হবে, মৌলের পারমাণবিক ভর, সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32 ইন্টু মৌলের পরমাণুর সংখ্যা, দেখো সালফার আছে একটা 1 ইন্টু 100, বাস। এরপর হচ্ছে পার্সেন্টেজ, এটা ক্যালকুলেশন করলে যেটা আসে সেটার মান হচ্ছে 32.65। দেখো 32.65%। তাহলে সালফিউরিক অ্যাসিড যৌগে সালফারের শতকরা সংযুক্তি আমরা বের করে ফেললাম, সেটা কত আসলো 32.65%, ইজি একদম। এরপর আমরা চলে যাব অক্সিজেনের, এবার অক্সিজেনের বের করব। দেখো অক্সিজেনের বের করতে গিয়ে আমি এখানে জাস্ট অক্সিজেন লিখব, আর এই জায়গায় মানগুলো একটু চেঞ্জ আসবে, আমি সেটা দিচ্ছি। এখানে হবে অক্সিজেন, আর এইখানে হবে, নিচে হবে 98, আর উপরে হবে দেখো অক্সিজেনের পারমাণবিক ভর, হচ্ছে 16 ইন্টু, এরপর দেখো কয়টা অক্সিজেন পরমাণু আছে, 4টা, ইন্টু এরপরে হবে 100, এরপর পার্সেন্টেজ 98 দিয়ে ভাগ করলে এটা যেটা আসবে সেই মানটা হচ্ছে 65.31%। 65.31%। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তারপরে পরমাণুর সংখ্যা হচ্ছে 4টি ইন্টু 100 ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর আমরা আগে বের করে রেখেছি 98, এরপরে ভাগ করলে 65.31। তাহলে সালফিউরিক অ্যাসিড যৌগে আমরা হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি নির্ণয় করলাম। দেখো এই যে শতকরা সংযুক্তিটা হলো। এবার যদি আমরা লিখি, এটার অ্যান্সারটা লিখি, মুছে ফেললাম, উত্তরটা কি হলো,
দেখো সালফিউরিক অ্যাসিড যৌগে H2SO4 যৌগে হাইড্রোজেন কমা তারপর হচ্ছে সালফার এবং অক্সিজেন এর শতকরা সংযুতি যথাক্রমে দেখো যথাক্রমে কি 2.04% কমা এরপর হচ্ছে 32.65% এবং লাস্টেরটা অক্সিজেন হচ্ছে 65.31%। ব্যাস, তাহলে সালফিউরিক অ্যাসিড যৌগে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি রেজাল্ট হচ্ছে 2.04%, 32.65% এবং 65.31%। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এই শতকরা সংযুক্তি বের করে কী লাভ হবে? আমাদের প্রথম কাজ হচ্ছে শতকরা সংযুক্তি কি জানা, এরপরে কাজ হচ্ছে কিভাবে শতকরা সংযুক্তি নির্ণয় করা হয়, যা আমি এখন তোমাদেরকে জানালাম। এরপরে লাভ হচ্ছে শতকরা সংযুক্তি জানা থাকলে আমরা স্থূল সংকেত নির্ণয় করতে পারি। আমাদের পরবর্তী লেকচারে দেখা যাবে আমরা পড়ব স্থূল সংকেত কি, আণবিক সংকেত কি, কীভাবে শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত নির্ণয় করা হয়, শতকরা সংযুক্তি থেকে আণবিক সংকেত নির্ণয় করা হয়। তোমরা আমাকে কেউ প্রশ্ন করেছিলে যে একসাথে অনেকগুলো বিষয় আলোচনা করে ফেলছি না কেন? আসলে একটা ভিডিওতে যদি অনেক কিছু আলোচনা করতে যাই তাহলে দৈর্ঘ্যটা বড় হয়ে যাবে, সেক্ষেত্রে তোমাদের দেখতেও সমস্যা হবে। এই জন্য আমি করি কি, প্রশ্নের আলোকে চ্যাপ্টারটা শেষ করছি। যেমন আজকে 2টা প্রশ্ন পড়লাম, এর আগের লেকচারগুলোতে আমরা 2টা করে এরকম অনেকগুলো প্রশ্ন পড়া হয়ে গেছে, আজকে 2টা পড়লাম, নেক্সট ক্লাসে এরকম আরও 2টা করে আনবো। এরকম পার্ট বাই পার্ট তুমি যদি লেকচারগুলো দেখে এরপর তুমি পড়তে থাকো, এক পর্যায়ে লেকচারও শেষ হবে, দেখবে তোমার টোটাল চ্যাপ্টার শেষ হয়ে যাবে এবং তুমি ভালোভাবে সেই জিনিসটা বুঝতে পারবে, ক্লিয়ার কনসেপ্ট হবে। আমার দরকার একটা স্টুডেন্টের ক্লিয়ার কনসেপ্ট হওয়া। তাড়াহুড়া করে বলে তোমাদেরকে যদি কম সময়ে এটা শেষ করে দিই তাহলে তোমরা ভালো করে জানতে পারবে না। ভালো করে জানতে হলে অবশ্যই সময় দিয়ে তোমাদেরকে পড়তে হবে। আমি চাই আমার স্টুডেন্ট সেটা করবে এবং কেমিস্ট্রিটা ভালো করে বুঝে পড়বে। কেমিস্ট্রি তার জন্য একটি আনন্দদায়ক সাবজেক্ট হবে, এই প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করব। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।